দেখো, এর আগের ক্লাসে আমি 6 নম্বরে ইম্পর্টেন্ট অঙ্কটা করেছিলাম। আর তোমাদেরকে করার জন্য কি কোনো অঙ্ক দিয়েছিলাম? জি স্যার, 7, 8, 9। তোমরা কি 7 নম্বর অঙ্কটা ট্রাই করেছিলে করার জন্য? জি স্যার। জি। এই রেজাল্টটা কি আসছে? জি স্যার, আসছে। যাক, তাহলে 7 পেরেছো। 8 নম্বরটা? জি স্যার। স্যার, এটাও 9 ও 1 আসছে। ও, 9 নম্বরটাও আসছে, এই রেজাল্ট আসছে। জি 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 স্যার। যাক, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। তো তোমরা যারা করতে পারোনি, তোমরা তাহলে ওর হেল্প নিও, ওর কাছ থেকে রেজাল্টটা নিও। কিন্তু আমি জানি যে হওয়ার কথা এখন হবে। 10 নম্বর অঙ্কটা একটা ভালো অঙ্ক। চলো আমরা 10 নম্বর অঙ্কটা আজকে একটু করি। দেখো, এই অঙ্কটার উপরে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে। 10 নম্বর অঙ্কটা আমরা একটু করি আজকে, সবাই হাতে খাতা কলম নেই। আগে আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। তার মানে অঙ্কটা মোটামুটি এখন তোমরা শিখে গেছো। এখন যদি অঙ্কটার মধ্যে কোনো নতুন কিছু থেকে থাকে, তাহলে সেটা একটু আমি তোমাদেরকে শেখাবো। দেখো, এখানে বলছে ওনারা, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ বায়োনিক সি ফুড লিমিটেড, প্রিপেয়ার আ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য কোম্পানি। এক্সপেক্টেড মান্থলি সেলস 32,000 ইউনিট এট দ্য রেট অফ টাকা 10 পার ইউনিট। তাহলে আমাদের যে সেলসটা দেওয়া আছে এটা মান্থলি। খেয়াল করে দেখো, এখানে যে সেলসটা দেওয়া আছে এটা মান্থলি। তাহলে প্রতি মাসে আমরা 32,000 ইউনিট মাল বিক্রি করি, যার প্রতিটির দাম 10 টাকা করে। আর এখানে ওনারা বলছে দা এন্টিসিপেটেড রেশিও অফ কস্ট অন সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপর আমাদের খরচের যে শতকরা হার, র ম্যাটেরিয়ালটা 40%। তার মানে 10 টাকার 40% 4 টাকা, লেবার 30%, 10 টাকার 30% অর্থাৎ 3 টাকা। তো এভাবে আমরা ম্যাটেরিয়াল আর লেবারের খরচটা এখান থেকে নিতে পারি। কিন্তু মজার ব্যাপার হলো, ওনারা বাজেটেড ওভারহেড যেটা বলছে 16,000, এটা বলছে পার উইক। খেয়াল করেছো? ওইখানে ওনারা সেলসটা বলছে পার মান্থ, কিন্তু বাজেটেড ওভারহেডটা ওনারা বলছে 16,000 পার উইক। তো যেহেতু ওনারা প্রতি সপ্তাহের ওভারহেড খরচটা বলে দিয়েছে, তাহলে আমরাও এই মান্থলি সেলসটাকে 4 দিয়ে ভাগ করে আমরা উইকলি সেলসটা বানায় নিব। কারণ আমরা সমস্ত খরচ তাহলে আমরা উইকলিতেই করব। তাতে আমাদের হিসাবটা একটু সহজ হবে। কেন? কারণ ওনারা আমাদেরকে যে ওভারহেডটা এখানে দিয়েছে সেটা পার উইকে দিয়েছে। তোমাকে দেখেছো আমার প্রশ্নটা? এই অঙ্কটার মধ্যে যতটুকু নতুনত্ব আছে, অঙ্কটা আমি পড়লেই তোমরা বুঝতে পারবে যে ওনারা এই অঙ্কটার মধ্যে, আমি কিন্তু বেছে বেছে অঙ্কগুলো দিয়েছি কমন পাওয়ার জন্য না, যে সব রকমের অঙ্ক করা থাকলে এবার এবার যে ধরনের একটা অঙ্ক দিলে ওনারা কিন্তু তোমরা নিজেরা নিজেরা করতে পারবে। তো সেজন্য এই অঙ্কগুলো দেওয়া। এখানে বলছে আমাদের এক্সপেক্টেড মান্থলি সেলস 32,000 হলেও ওনারা এখানে আবার আমাদের বাজেটের ওভারটা দিয়েছে পার উইক। তো যেহেতু ওভারহেডটা ওনারা উইকলি দিয়েছে, তাহলে আমরা একটা কাজ করব, আমাদের সেলস এবং এই কস্ট গুলো, র মেটেরিয়াল এবং লেবার কস্ট গুলো আমরা উইকলি ধরবো। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। ওভারহেড এক্সপেন্স ইনক্লুডস, আর এখানে যে ওভারহেডটা দেখছো তার মধ্যে নাকি অন্তর্ভুক্ত রয়েছে ডেপ্রিসিয়েশন 4,000 টাকা প্রতি সপ্তাহে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কিন্তু একটা অনগদ লেনদেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য কোনো ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বিনিয়োগ করতে হয় না। তাই আমরা একটা কাজ করব, আমরা এই ওভারহেড ধরার সময় এখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে, আমরা 16,000 থেকে 4,000 বাদ দিয়ে, আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 12,000 টাকাকে আমাদের ওভারহেড হিসেবে গণ্য করব। কি ঠিক আছে? ডেপ্রিসিয়েশনটা একটা অনগদ লেনদেন বলে ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশন করার সময়
যদি আমাদের ওভারহেডের মধ্যে ডেপ্রিসিয়েশন থেকে থাকে তাহলে সেটাকে সবসময় বাদ দিয়ে হিসাব করতে হয়। প্ল্যান্ড স্টক উইল ইনক্লুড র মেটেরিয়াল ফর 96,000 টাকা। স্টক অফ র মেটেরিয়াল 96,000 ওনারা সরাসরি বলে দিয়েছে। অ্যান্ড 16,000 ইউনিট অফ ফিনিশ গুডস, আর ফিনিশ গুডসটা 16,000 ইউনিট থাকবে এটা ওনারা বলে দিয়েছে। তাহলে স্টক অফ র মেটেরিয়ালের টাকাটাও বলে দিয়েছে, আর স্টক অফ ফিনিশ গুডস এর ইউনিটটাও বলে দিয়েছে, এই দুইটা ওনারা বলে দিয়েছে। আদার ইনফরমেশনের মধ্যে ম্যাটেরিয়ালস উইল স্টে ইন প্রসেস ফর 2 উইকস, এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেসের জন্য কনভার্সন পিরিয়ড। ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 5 উইকস, এটা ডেটর্স এর জন্য কনভার্সন পিরিয়ড। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স ইজ 1 মান্থ, এটা পাওনাদারের জন্য কনভার্সন পিরিয়ড। ল্যাগিং পেমেন্ট অফ ওভার 2 উইকস, আর ক্যাশ ইন হ্যান্ড অ্যাডেড ব্যাংক থাকতে হবে 25,000, এটাও বলে দিয়েছে। Assume that production is carried on evenly throughout the year and wages and overhead accrue similarly. Time period of 4 weeks is equivalent a month. 1 মাস সমান 4 সপ্তাহ, এটা ওনারা ধরতে বলেছে। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসা রেকর্ড আছে। বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের এই সাবজেক্টটা, এই চ্যাপ্টারটা যার যার বিভিন্ন সাবজেক্টের মধ্যে আছে, সেখানে এই অঙ্কটা পরীক্ষাতে আসার অনেকবার রেকর্ড আছে। তো যার জন্য আমরা এখন এই অঙ্কটা করব। আমার প্রশ্নটা পড়ানো হয়ে গেল, তোমরা বুঝছো আমরা প্রশ্নটা কিভাবে করব। তবে তার আগে শুরুতে একটা কথা বলে নেই, এখানে যে ওনারা মান্থলি সেলস বলছে, যদি সেটা 32,000 ইউনিট হয় তাহলে আমাদের উইকলি সেলসটা কত, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8,000 ইউনিট। এই কথাটা আমরা শুরুতেই আগে বলে নিব। তাহলে চলো আমরা 8,000 ইউনিটের জন্যই আমরা আমাদের এই ক্যালকুলেশনটা এখন করব। তাহলে চলো ওয়ার্কিং করার আগে, অ্যানুয়াল টোটাল কস্ট করার আগে আমি এই কথাটা এখানে বলে নেই। আমরা অঙ্কটা স্টার্ট করছি। আমরা ওয়ার্কিং এ যাওয়ার আগে আমরা এই কথা লিখে নেব, হিয়ার মান্থলি টোটাল সেলস সমান সমান 32,000 ইউনিট। Therefore, weekly total sales সমান সমান 32,000 ভাগ 4, 8,000 ইউনিটস। তাহলে এই কথাটা আমরা শুরুতে বলে নিলাম। এবার চলো আমরা আমাদের অ্যানুয়াল টোটাল কস্টটা বের করবো, যেটা আমাদের প্রথম ক্যালকুলেশন। অ্যানুয়াল টোটাল কস্ট আমরা বের করবো, চলো যেটা আমাদের অ্যানুয়াল টোটাল কস্ট, এইটা আমরা এখন বের করবো। চলো ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। প্রথমে ম্যাটেরিয়াল কস্ট। আমাদের ম্যাটেরিয়াল কস্ট হবে 8,000 ইন্টু 10 ইন্টু, দেখো তো 10 টাকার কত পার্সেন্ট ম্যাটেরিয়াল ছিল, 10 টাকার ছিল 40%, ওই যে র ম্যাটেরিয়াল কস্ট ছিল 40%, তাহলে 10 টাকার 40%। তাহলে দেখো তো 10 টাকার 40% মানে 4 টাকা, আর 4 গুণ 8,000 32,000 টাকা। তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট হবে 32,000 টাকা। এবার আমরা লিখবো লেবার কস্ট। লেবার কস্ট হবে 8,000 ইন্টু 10 টাকার কত পার্সেন্ট, দেখো লেবার কস্টটা ছিল 30%, তাহলে 24,000 টাকা। 24,000 টাকা। এই দুটোকে যোগ করলে তাহলে আমার অ্যামাউন্টটা কত আসে,
56,000 টাকা, তাই না? এই 56,000 টাকা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। প্রাইম কস্ট 56,000 টাকা। আচ্ছা, এবার আমরা এর সঙ্গে অ্যাড করব ওভারহেড। দেখো, ওনারা বলেছিল আমাদের উইকলি ওভারহেডটা 16,000, কিন্তু এই 16,000-এর মধ্যে 4,000টা ছিল ডেপ্রিসিয়েশন, তাই সেটা আমরা বাদ দিব। তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে 12,000। তাহলে আমরা অ্যানুয়াল টোটাল কস্টটা পেয়ে যাব। তাহলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব 68,000 টাকা। তার মানে আমাদের টোটাল উইকলি কস্ট এসে পড়বে 68,000 টাকা। এই প্রশ্নটা থেকে আমরা আমাদের 68,000 টাকা অ্যানুয়াল টোটাল কস্ট আমরা বের করে ফেললাম। তোমরা অ্যানুয়াল টোটাল কস্ট বের করাটা বুঝেছো সবাই? जी सर। চলো, এবার আমরা আমাদের এই ক্যালকুলেশনটা দরকার নিয়ে আজকের অঙ্কের, যেহেতু আমাদের কোনো ক্যাশ সেলস বা ক্রেডিট সেলস এর কথা কিছু বলেনি, এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা বের করব। আমি এই অঙ্কটা করে দেওয়ার প্রধান কারণ, এখানে এই যে কয়েকটা জিনিস আমি মার্ক করলাম, এই কয়েকটা জিনিসের জন্য। কিন্তু খুব বেশি যে ইয়ে হবে, ঝামেলা হবে, যেটা যে পারবে না তোমরা তা না, কিন্তু করতে গিয়ে একটু প্রবলেম হতে পারতো, এই জন্য আমি করে দিচ্ছি। মানে এখন মোটামুটি এই অঙ্কটা রানিং হয়ে গেছে, এখন এটা তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে। তারপর আমি আজকে আরেকটা অঙ্ক করে দিয়ে তোমাদেরকে দিয়ে দিব করার জন্য। যদি তোমরা পেরে যাও ভালো কথা, না পারলে আমি সেটা সলভ করে দেবো। এবার আসো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বের করতে গিয়ে আমি এইভাবে রাখতেছি যাতে আমরা সহজে তাড়াতাড়ি করতে পারি। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড, দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু একটা ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে। ওনারা একদম লাস্টে আমাদেরকে একটা ক্যাশ ইন হ্যান্ড বলে দিয়েছিল 25,000 টাকা পেয়েছে, এই যে 5 নম্বরে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড এট ব্যাংক 25,000 টাকা ওনারা দিয়ে দিয়েছিল। তাহলে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড এট ব্যাংক, এটা 25,000 আমরা লিখে দিলাম। এবার স্টক অফ র মেটেরিয়াল, ওনারা স্টক অফ র মেটেরিয়ালে না টোটাল অ্যামাউন্টটা আগে থেকে বলে দিয়েছে। প্ল্যান্ট স্টক উইল ইনক্লুড র মেটেরিয়াল ফর 96,000, ওই দেখো বলে দিয়েছে, দেখছো? তাহলে র মেটেরিয়াল কস্ট 96,000 টাকা, স্টক অফ র মেটেরিয়ালটা যে 96,000, এটা ওনারা ডাইরেক্ট বলে দিয়েছে, তাহলে আমরা ওইটাই বসাই দিতে পারি। তাহলে এখানে বসাই দিই, স্টক অফ র মেটেরিয়াল আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, কারণ এটা ওনারা ডাইরেক্ট বলে দিয়েছে যেটা 96,000 টাকা হবে। তাহলে আমরাও এটা এখানে 96,000 লিখে দিলাম। এবার স্টক অফ ফিনিশড গুডস, দেখো স্টক অফ ফিনিশড গুডস ওনারা আমাদেরকে বলে দিয়েছে এটা নাকি 16,000 ইউনিট অফ ফিনিশড গুডস, আর 16,000 ইউনিটস অফ ফিনিশড গুডস। তাহলে আমরা সাধারণত ফিনিশড গুডসটা টোটাল কস্টের ভিত্তিতে ধরি। ওনারা বলেছে 16,000 ইউনিট অফ ফিনিশড গুডস, তাহলে একটা কাজ করি, স্টক অফ ফিনিশড গুডসটা কিভাবে ধরবো একটু দেখি। আমাদের টোটাল কস্ট আসছে কত? 68,000। টোটাল কস্ট আসছে আমাদের 68,000। তাহলে একটা কাজ করি, এই যে 68,000 টাকা লিখলাম, তোমরা একটু খেয়াল করে দেখো কিভাবে ধরছি। 68,000 টাকা টোটাল কস্ট, তবে এই 68,000 টাকাটা ছিল আমাদের 8,000 ইউনিট সেলস এর জন্য, কিন্তু আমাদের নাকি স্টক অফ ফিনিশ গুডস থাকবে 16,000 ইউনিট, তাই আমরা 16,000 ইউনিট দিয়ে গুণ করব। তাহলে কিন্তু আমরা স্টক অফ ফিনিশ গুডসটা পেয়ে যাব। কিভাবে করলাম? আমাদের অ্যানুয়াল টোটাল কস্টের ভিত্তিতে এখন আমরা স্টক অফ ফিনিশ গুডসটা ধরবো। এখানে যে ফিনিশ স্টক অফ টোটাল কস্টটা যেটা আমরা বের করেছিলাম, এটা 8,000 ইউনিটের জন্য বের করেছিলাম, কিন্তু ওনারা প্রশ্নের মধ্যে বলছে আমাদের ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা থাকবে 16,000। তাহলে 8,000 ইউনিটের টোটাল কস্ট যদি 68,000 হয়, তাহলে 16,000-এর টোটাল কস্ট কত? সেই জন্য আমরা 68,000 ভাগ 8,000
গুণ 16,000। আমরা এইভাবে ক্যালকুলেশন করে স্টক অফ ফিনিশ গুডসটা বের করলাম। এটাতে কত টাকা হয় দেখো তো? 36,000 1 লাখ। 1,36,000। ঠিক আছে। এবার ওয়ার্ক ইন প্রসেসটা ক্যালকুলেশন করব। আচ্ছা, ওয়ার্ক ইন প্রসেসটা কিভাবে ক্যালকুলেশনটা করছি একটু দেখো তোমরা। ওয়ার্ক ইন প্রসেসটা ক্যালকুলেশনের জন্য ওয়ার্ক ইন প্রসেসের আন্ডারে ম্যাটেরিয়ালটা লিখতে হয়। আমরা আগে দেখবো আমাদের ওয়ার্ক ইন প্রসেসের জন্য আমাদের ল্যাগ ইন পেমেন্টটা কত দেওয়া আছে। ম্যাটেরিয়াল উইল স্টে, এই যে দেখো যে বলছো ওনারা, ম্যাটেরিয়াল উইল স্টে ফর প্রসেস 2 উইকস। দেখছো আমাদের ওয়ার্ক ইন প্রসেসে ম্যাটেরিয়ালটা কয় সপ্তাহ ব্যবহার হয়? 2 সপ্তাহ। তাহলে আমরা ম্যাটেরিয়ালের কষ্টের ভিত্তিতে ওয়ার্ক ইন প্রসেসটা ধরবো। তোমরা একটু দেখো, ওয়ার্ক ইন প্রসেস ধরতে গিয়ে আমরা ম্যাটেরিয়ালের মধ্যে আসলাম। আমাদের উইকলি ম্যাটেরিয়াল কস্টটা ছিল 32,000। এটা ছিল আমাদের উইকলি। আর আমাদের কনভার্সন পিরিয়ডটা ছিল 2 সপ্তাহ। তাহলে আমরা কোনো ভাগ করব না, আমরা ডাইরেক্ট গুণ করব 2 দিয়ে। আর এটার হবে 100%। কারণ আগে তো আমরা 1 বছরের খরচটা পেতাম, তাই আমরা ওটাকে 12 দিয়ে ভাগ করতাম বা 52 দিয়ে ভাগ করতাম। কিন্তু এখন তো আমাদের এখানে ম্যাটেরিয়াল কস্ট সাপ্তাহিক বের করেছি আমরা, 1 সপ্তাহ ম্যাটেরিয়াল কস্ট বের করেছি। যেহেতু 1 সপ্তাহ ম্যাটেরিয়াল কস্ট বের করেছি, আর ওয়ার্কিং প্রসেসের জন্য কনভার্সন পিরিয়ডই 2 সপ্তাহ, তাহলে আমরা 1 সপ্তাহ ম্যাটেরিয়াল কস্টটাকে ডাইরেক্ট 2 দিয়ে গুণ করব। তাতে যা হয় তার 100%। তাহলে দেখো তো 64,000 হয় না? আচ্ছা, এই কথাটা কি তোমরা সবাই বুঝেছো? যেটা এখন আমি বললাম, কেন আমি 52 দিয়ে ভাগ করলাম না? কারণ আমি যে 32,000 টাকা ম্যাটেরিয়াল কস্ট লিখেছি এটা 1 বছরের ছিল না, এটা মাত্র 1 সপ্তাহ খরচ ছিল। আর জি আমাদের স্যার। কনভার্সন পিরিয়ডটা আছে 2 সপ্তাহ। তাই আমি ডাইরেক্ট 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে আর আমার 52 দিয়ে ভাগ করতে হবে না, 12 দিয়েও ভাগ করতে হবে না। কারণ আমাদের কনভার্সন পিরিয়ডটা মাত্র 2 সপ্তাহ। আর আমরা খরচ যেটা লিখেছি এটা 1 সপ্তাহ খরচ লিখেছি, এটা 1 বছরের খরচ লিখিনি। কি বলছি বুঝেছ? অন্যান্য অঙ্কে আমরা 1 বছরের খরচ লিখতাম, তাই আমরা 12 দিয়ে ভাগ করতাম, তাই না? জি স্যার। এই জন্য এই অঙ্কটা আমি করছি। তাহলে লেবার কস্টটা দেখো, আমাদের লেবার কস্টটা কত ছিল? আমাদের লেবার কস্টটা ছিল হচ্ছে, আমাদের লেবার কস্টটা ছিল 24,000। আর এটা এটা আমরা এখন লিখবো কিভাবে? এটা আমরা লিখবো 24,000 গুণ হচ্ছে 2, যেহেতু আমাদের ওয়ার্ক ইন প্রসেসে ল্যাগ ইন পেমেন্ট 2 সপ্তাহ, গুণ হচ্ছে 2, আর এটার আবার 50%। তাহলে দেখো তো, 24,000-কে 2 দিয়ে গুণ করলে হবে 48,000, আর এটার 50% করলে হবে 24,000। তাহলে আমাদের লেবারের জন্য খরচ হবে 24,000, হয়েছে? এবার আসো ওভারহেড। ওভারহেডটা আমরা কিভাবে ধরবো? আমাদের ওভারহেডটা উইকলি দেওয়া ছিল 12,000, এটাকে আমরা গুণ করব 2 দিয়ে, যা হবে তার আবার 50%। তাহলে দেখো এটা আবার 50% করলে তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট আসবে 12,000। তাহলে দেখো তো আমাদের এই তিনটা মিলায় আমাদের টোটাল ওয়ার্ক ইন প্রসেসটা কত হয়? তিনটা মিলায় আমাদের টোটাল লাখ ওয়ার্ক ইন আসছে। কত আসে? 1,00,000। তাহলে আমাদের ওয়ার্ক ইন প্রসেসটা আসে 1 লাখ। দেখো আমরা আমাদের ওয়ার্ক ইন প্রসেসটা, আমাদের ইয়েটা ওয়ার্ক ইন প্রসেসটা ধরে ফেললাম, আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতেছি। এরপরে আসো আমরা লিখবো ডেটর্স। ডেটর্সটা অ্যানুয়াল টোটাল কস্টের ভিত্তিতে ধরতে হয়। আগে কনভার্সন পিরিয়ডটা একটু দেখে নেই। ওনারা আমাদেরকে ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স বলছে 5 উইকস, আর এটা অ্যানুয়াল টোটাল কস্টের ভিত্তিতে ধরতে হয়, এটা 5 উইকস বলছে। তাহলে দেখো তো আমরা ডেটর্সটা যখন ধরবো, তখন ডেটর্সটা আমরা ধরবো হলো এই যে ডেটর্স, আমাদের টোটাল কস্ট ছিল 68,000, আর এই 68,000টা ছিল 1 সপ্তাহের খরচ, কিন্তু কনভার্সন পিরিয়ড আছে 5 সপ্তাহ। তাহলে 68,000 গুণ 5, এটা হবে আমাদের ডেটর্স, তাই না? তাতে কত আসে আমাদের ডেটর্স? জি স্যার।
3,40,000। 3,44,000। 40,000, 40 না 40 হবে। 40 40,000। আমাদের কিন্তু আর কোনো কারেন্ট অ্যাসেট নেই। চলো আমরা এখন এই কারেন্ট অ্যাসেট গুলোকে যোগ করে দেই, দেখি তো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণটা। 1,47,333, এটা তো হবে না, এটা তো আগের ম্যাথের ইয়ে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হবে না, এটা হবে না। এবার এইগুলার যোগফলটা করে দেখো তো কত হয় আমাদের কারেন্ট অ্যাসেট। স্যার 6,97,000। আমরা 6,97,000 টাকা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে লেস করব কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস লিখতে গিয়ে আমরা কারেন্ট লায়াবিলিটিস বের করতে গিয়ে আমরা প্রথমে ক্রেডিটর্স বের করব। তোমরা একটু দেখো আমাদের ক্রেডিটর্স এর জন্য ওনারা টাইম কি দিয়ে দিয়েছে, কনভার্সন পিরিয়ডটা বলে দিয়েছে। ক্রেডিট অ্যালট বাই ক্রেডিটর্স ইজ 1 মান্থ। আচ্ছা ওনারা অঙ্কের মধ্যে বলে দিয়েছে না 1 মান্থ ইকুইভ্যালেন্ট টু 4 উইকস, বলছে না বলো তো? জি স্যার। তাহলে আমাদের ক্রেডিটর্স যেটা ওনারা 1 মাস বলছে, এটাকে আমরা 4 সপ্তাহ ধরতে পারি না? এই জন্য ওনারা ওই জি কথাটা স্যার। বলেছে। তাহলে চলো আমরা ক্রেডিটর্সটা ধরবো, এটা ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ধরতে হয়। ক্রেডিটর্সটা অলওয়েজ ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ধরতে হয়। আমাদের ম্যাটেরিয়াল কস্টটা ছিল 32,000। আর আমাদের যেহেতু কনভার্সন পিরিয়ডটা 1 মাস, তার মানে আমরা এটাকে 4 সপ্তাহ ধরতে পারি। আমরা এটাকে ডাইরেক্ট 4 দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা আমাদের ক্রেডিটর্স এর পরিমাণটা পেয়ে যাব। দেখো তো কত হয়। 1,28,000। এই যে 1,28,000 টাকা পেয়ে গেলাম ক্রেডিটর্স। আচ্ছা এরপর দেখি আমাদের কনভার্সন পিরিয়ডে কোনটা কোনটা দেওয়া আছে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড বলছে হচ্ছে 2 সপ্তাহ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড আমাদের লেবারের জন্য কিছু বলেনি না? হ্যাঁ, না লেবারের জন্য কিছু বলেনি। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড বলছে 2 সপ্তাহ। তাহলে চলো আমরা ওভারহেড পেয়েবলটা লিখে দিই। লেবারের জন্য কোনো কনভার্সন পিরিয়ড নিয়ে তো ধরবো না, আমাদের ওভারহেডটা ধরবো। ওভারহেড পেয়েবল এটা ছিল 12,000, আর এটার জন্য কনভার্সন পিরিয়ডটা ওনারা বলে দিয়েছে 2 সপ্তাহ। তাহলে 12,000 ইন্টু 2, 12,000 ইন্টু 2, তাহলে এটা হবে 24,000। তাহলে এটা হবে 24,000। দেখো আমাদের আর কোনো কারেন্ট লায়াবিলিটিস নেই, তাহলে আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিসটা এখন কত আসে? 1,52,000। 1,52,000। তাহলে 6,97,000 থেকে 1,52,000 বাদ দিলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কত আসে? 5,45,000। দেখো 5,45,000 টাকা হবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড বা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট দেখো ওই যে 5,45,000 আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, দেখেছো? এটার উপর স্টার চিহ্ন ছিল, অনেকবার অঙ্কটা এসেছিল এই জন্য। কিন্তু আমি অঙ্কটার মধ্যে সামান্য একটু নতুনত্ব পেয়েছি। কিন্তু তারপরেও বলতো অঙ্কটা কি কঠিন ছিল বলতো? না স্যার। আমরা বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। এখন এখন তোমাদের কাজ কি, যেহেতু সামনে পরীক্ষা, টার্ম পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা যত বেশি নিজেরা নিজেরা অঙ্কগুলো করবা ততই তোমাদের লাভ। কারণ এখন এখন না শুধু সবসময়, এটা আমি আরো কয়েক বছর ধরে বলছি ছেলে মেয়েদেরকে, যে বোর্ডের কোশ্চেন কখনো হুবহু পরীক্ষায় আসে না।
তাই প্রশ্ন কমন পাওয়ার আশা না করে প্রশ্ন পারার আশা করতে হয়। তাই অঙ্ক শেখার পর সেটা চেষ্টা করতে হয় আমি নিজে কতটুকু পারি। সেটা যদি তুমি নিজে নিজে পারো, নিজে নিজে বুঝে বুঝে নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে তুমি করো, ভুল করো, অসুবিধা নেই। একটা জিনিস তোমার মনে রেখো যে অনার্সে কিন্তু ভুল বলে কিছু নেই। তুমি ভুল করো, অসুবিধা নেই। সেটা সে কতটুকু ভুল হলো সেটার উপর ডিপেন্ড করবে তোমার মার্কস। তো এই জন্য চেষ্টা করব আমরা আমাদের যে নিয়ম কানুন গুলো শিখেছি সেটা অ্যাপ্লাই করে সর্বোচ্চ আহ সঠিকভাবে অঙ্কটা করার চেষ্টা করতে হবে। তো যেহেতু আমি শিখে ফেলছি অঙ্কটা, এখন তোমাদের কাজ হলো, আমি এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এটাও আমি করেছি। আর এর আগে তোমাদের 9 পর্যন্ত তোমরা বাড়ির কাজ নিজেরাই করেছো। বাকি যে কয়টা অঙ্ক আছে, 11, 12, 13, তিনটা অঙ্ক আছে মাত্র। এই তিনটা অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, মানে ওয়ার্কিং ক্যাপিটালের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ করলাম। ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু অনেক ছোট ছোট চ্যাপ্টারও আছে, অনেক সহজ চ্যাপ্টার আছে, আর এমন কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমরা এর আগেও করেছো। তাই আমাদের বেশি একটা কষ্ট হবে না এটা কমপ্লিট করতে। কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে যদি তোমরা এই 11, 12, 13 নিজেরা কমপ্লিট করো। তোমরা নিজেরা কমপ্লিট করবা, যদি কোনো প্রবলেম থাকে আমি সেই প্রবলেমটা সলভ করব, আর তা না হলে আমরা পরের ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা 11, 12, 13 সম্পূর্ণটা নিজেরা ট্রাই করবে কি, ঠিক আছে? জি স্যার। আল্লাহ হাফেজ।